গুড আফটারনুন স্টুডেন্টস। গতকাল তোমাদের পরমাণুর গঠন জাস্ট একটু শুরু করেছিলাম এবং পরমাণুর গঠন বলতে গিয়ে বলছিলাম যে মূল তিনটি স্থায়ী কণিকা দ্বারা গঠিত পরমাণু, সেগুলো হচ্ছে ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন। আর এগুলো হচ্ছে তাদের সংকেত, অর্থাৎ E-10। এখানে -1টা হচ্ছে চার্জ, আর মাথার উপর যেটা থাকে সেটা হচ্ছে মাস, অর্থাৎ ওজন। এখানে ওজনটা জিরো কেন ধরা হচ্ছে? কারণ জিরোটা হচ্ছে খুবই নগণ্য, ইলেকট্রনের ভর খুবই নগণ্য। এবং পরবর্তীকালে আমি আসছি ইলেকট্রনের ভরের পরিমাণটা তোমাদেরকে বলবো, এক্স্যাক্ট যে পরিমাণটা। এবং চিহ্ন লেখার ক্ষেত্রে সেটা শূন্যর থেকে অনেক প্রায় মানে একের থেকে অনেক কম বলে শূন্যর কাছাকাছি হিসেবে ধরা হয়, অনেকগুলো শূন্য বসে। ঠিক আছে। আর এটা হচ্ছে প্রোটনের সংকেত, এবং প্রোটনের সংকেত P11 হিসেবে লেখা যায়, বা H11 সাধারণ সংকেত। সাধারণ হাইড্রোজেনের যে সংকেত, অর্থাৎ আমরা প্রোটিয়াম যেটা জানি, সেটা সংকেতটাকে আমরা প্রোটনের সংকেত বলে জানি। আর নিউট্রন হচ্ছে নিস্তড়িত কণা, N01। আগের দিন আমি তোমাদের বলেছিলাম যে ইলেকট্রন নেগেটিভ চার্জবাহী কণিকা, প্রোটন ধনাত্মক চার্জবাহী কণিকা, আর নিউট্রন হচ্ছে নিস্তড়িত কণিকা। এবার প্রশ্ন হচ্ছে, এই তিনটে কিন্তু একবারে আবিষ্কার হয়নি। প্রথম আবিষ্কার হয়েছিল ইলেকট্রন। ঠিক আছে, প্রথম আবিষ্কার হয়েছিল ইলেকট্রন 1878 খ্রিস্টাব্দে। ইলেকট্রনের সর্বপ্রথম সন্ধান পাওয়া যায়। একটু ব্যাকগ্রাউন্ড হিস্ট্রিটা দেখো। 1878 উইলিয়াম ক্রুক্স। কিন্তু তিনি যে রশ্মিটা আবিষ্কার করেছিলেন সেটা হচ্ছে ক্যাথোড রশ্মি। ওকে, তিনি যে রশ্মিটা আবিষ্কার করেছিলেন সেটা হচ্ছে ক্যাথোড রশ্মি। এই পরীক্ষাগুলো তোমরা ক্লাস 9-এ পড়বে। এখন জাস্ট তোমাদের একটু বলে রাখছি, এই ক্লাস 9-এই তোমাদের পরীক্ষাগুলো কি সেগুলো আছে, ডিটেলসে আছে। এই ক্যাথোড রশ্মি হচ্ছে মূলত ইলেকট্রন কণারই স্রোত। কিন্তু তখন উইলিয়াম ক্রুক্স কিন্তু এটা নাম দেননি যে ইলেকট্রন এটা। 1897 খ্রিস্টাব্দে 1987 1897 সরি 1897 জে থমসন এলেন এবং তিনি এটা পরীক্ষা করলেন যে এই ক্যাথোড রশ্মি মূলত ইলেকট্রন কণার স্রোত, এবং নাম দিলেন নেগেট্রন। কি নাম দিলেন তিনি? নেগেট্রন। মনে থাকবে। তাহলে ইলেকট্রনের আগে কি নাম হয়েছিল? নেগেট্রন। প্রশ্ন এলে কি লিখবে? নেগেট্রন। জে থমসন নাম দিয়েছিলেন। পরবর্তীকালে স্টোনি, জর্জ স্টোনি নামকরণ করলেন, কিছুদিন পরেই নামকরণ করলেন ইলেকট্রন। ওকে, তাহলে এই তো গেল ইলেকট্রন আবিষ্কারের ইতিহাস। ঠিক একইভাবে প্রোটন আবিষ্কারের সময় তো একবারে প্রোটন নামকরণ হয়নি। যদি আমরা দেখি প্রোটন আবিষ্কারের যে হিস্ট্রিটা যদি দেখি আমরা, 1886 খ্রিস্টাব্দে গোল্ডস্টেইন বলে একজন বিজ্ঞানী ছিলেন। গোল্ডস্টেইন পরীক্ষা করে দেখেন যে ধনাত্মক চার্জবাহী কণিকার অস্তিত্ব প্রমাণ করেন, এবং তার নাম ছিল অ্যানোড রশ্মি। অ্যানোড রশ্মি। তাহলে অ্যানোড রশ্মি মূলত কি? পজিটিভ কণার স্রোত। মনে থাকবে, অ্যানোড রশ্মি হচ্ছে মূলত পজিটিভ কণার স্রোত, আর ক্যাথোড রশ্মি কি? নেগেটিভ কণার স্রোত। ঠিক আছে। তাহলে অ্যানোড রশ্মি এই নামকরণটা 1913 সালে 13 খ্রিস্টাব্দে বিজ্ঞানী রাদারফোর্ড, তোমার নাম জেনে থাকবে, বিজ্ঞানী রাদারফোর্ড
এই প্রোটন আবিষ্কার করেন, ঠিক আছে। এবং তিনি বলেন যে এই প্রোটনও পরমাণুর গঠনের একটি মূল কণা বা মূল উপাদান। 1920 খ্রিস্টাব্দে তিনি নামকরণ করেন প্রোটন। ঠিক আছে। নেক্সট যে আমাদের স্থায়ী কণা সেটা হচ্ছে নিউট্রন। নিউট্রন প্রোটনের ভরের চেয়ে সামান্য ভর বিশিষ্ট। ওকে, যদিও আমরা দেখো এখানে 1 লিখেছি, যখন আমরা সংকেত লিখব তখন আমরা কাছাকাছি পূর্ণ সংখ্যাটা লিখে সংকেত প্রকাশ করব। সংকেত লেখার নিয়ম তোমরা নিশ্চয়ই ক্লাস 7-এ পড়েছো এটা। তাহলে 1932 খ্রিস্টাব্দে এটা কীভাবে আজকাল হলো দেখো, 1932 খ্রিস্টাব্দে বিজ্ঞানী স্যাডউইক এই নিউট্রন আবিষ্কার করেন। একমাত্র সাধারণ হাইড্রোজেন, অর্থাৎ যেটা প্রোটনের সাধারণ সমীকরণ চিহ্ন, সেই সাধারণ হাইড্রোজেন বাদে সব মৌলের পরমাণুতে নিউট্রন উপস্থিত। কারণ নিউট্রন সংখ্যা বাদ দিতে মানে আমরা বার করি যেটা ভর সংখ্যা হয় আর যেটা পারমাণবিক ক্রমাঙ্ক হয়, এগুলো আমি আসছি। এটা মাথাতে পড়ে যেটা থাকে ভর সংখ্যা বা মাস নাম্বার বলি, আর এটাকে বলা হয় নিচে যেটা থাকে সেটা হচ্ছে আধান বা পারমাণবিক ক্রমাঙ্ক। তো এই দুটোকে বাদ দিলে নিউট্রন সংখ্যা পাওয়া যায়। পরবর্তীকালে আমি একটা সূত্র থেকে বার করছি, এটা তোমাদের দেখাচ্ছি আমি। তো এক্ষেত্রে দেখো নিউটন সংখ্যা 0 হচ্ছে, 1 - 1 0, কিন্তু বাকি যতগুলো থাকবে সেগুলো এখানে আলাদা থাকবে, এটা আলাদা থাকবে, অর্থাৎ দুটো কখনো একই হয় না। এক্ষেত্রে দুটো একই হচ্ছে একমাত্র হাইড্রোজেনের ক্ষেত্রে, সাধারণ হাইড্রোজেনের ক্ষেত্রে। ওই জন্য সাধারণ হাইড্রোজেন ছাড়া বাকি সব মৌলের ক্ষেত্রে কি হয়, নিউট্রন সংখ্যা বর্তমান। এবং এই প্রসঙ্গে নিউটন আবিষ্কারের একটি সমীকরণ আছে, বেরিলিয়াম 49। এবার 4টা কি, এটা হচ্ছে পারমাণবিক ক্রমাঙ্ক আর এটা হচ্ছে ভর সংখ্যা। আমি আসছি বিষয়গুলো, ভর সংখ্যা কাকে বলে, পারমাণবিক ক্রমাঙ্ক কাকে বলে। এটার সঙ্গে যদি আমরা, এটা হচ্ছে আলফা কণার সংকেত। ওকে, হিলিয়াম কণা হচ্ছে আলফা কণার স্রোত, মোটামুটি আলফা কণা হচ্ছে মূলত হিলিয়াম কণার স্রোত। তো হিলিয়াম কণার আইসোটোপের নাম হচ্ছে He2 4। 2টা হচ্ছে পারমাণবিক ক্রমাঙ্ক, 4টা হচ্ছে ভর সংখ্যা। তাহলে এই দুটো বিক্রিয়ার ফলে কি হয়, কার্বন 612 প্লাস তার সঙ্গে N01। দেখো বিক্রিয়ক পদার্থের মোট যে ভর সংখ্যা সেটা সমান হবে এবং বিক্রিয়াজাত পদার্থের মোট ভর সংখ্যা সমান হবে। দেখো এক্ষেত্রে 9 × 4 = 13, 12 × 1 = 13 হয়েছে, 6 আর 0 0 6 হচ্ছে, এখানে 4 × 2 = 6। তাহলে এই যে বিক্রিয়াটা, এটাকে বলা হয় নিউটন আবিষ্কারের সমীকরণ। বেরিলিয়াম 49 প্লাস He2 4, কার্বন 612 আইসোটোপ তৈরি হচ্ছে, কার্বনের আইসোটোপ এটা সবাই জানি আমরা, প্লাস N01। এই N01টা হচ্ছে নিউট্রন কণা নিশ্চিত হচ্ছে। এইটা এই বিক্রিয়া থেকে প্রমাণ করেছিলেন বিজ্ঞানী স্যাডউইক। ওকে, তাহলে এই তো গেল আমাদের ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন সম্পর্কে যে আবিষ্কার সম্পর্কে মূল প্রাথমিক ধারণা। তাহলে ইলেকট্রন কি, ঋণাত্মক আধানযুক্ত যে কণাগুলি, প্রথমে সংজ্ঞা যদি বলা হয় তাহলে ইলেকট্রনের সংজ্ঞা আমরা কি বলবো, ঋণাত্মক আধানযুক্ত যে কণাগুলি পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে আবর্তন করে তাদের বলা হয় ইলেকট্রন। যেমন এখন আমরা কক্ষপথ কি এগুলো আমরা পরে আসবো, আমরা সংজ্ঞাটা আমরা এস্টাবলিশ সংজ্ঞা আমি একটা দিয়ে দিলাম তোমাদের, এটা পরীক্ষায় লেখার ক্ষেত্রে কাজে লাগবে, কারণ পরবর্তীকালে আমরা বোর্ডের অ্যাটমিক মডেল পড়বো এবং সেখানে কক্ষপথ সম্পর্কে ধারণা পাবো। যদিও ইলেকট্রন সম্পর্কে এই ইলেকট্রনের পূর্ণ সংজ্ঞা আমরা বোর্ডের মতবাদ আবিষ্কার হওয়ার পরই পেয়েছি। ইলেকট্রন কীভাবে ঘুরছে, আবর্তন করছে, এগুলো রাদারফোর্ডও বলে দিতে পারেননি, আর ডাল্টন তো পারেননি একদম। তাহলে ঋণাত্মক আধানযুক্ত যে কণাগুলি পরমাণু নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে আবর্তন করে তাদের বলা হয় ইলেকট্রন। ওকে, তাহলে প্রোটনের সংখ্যা কি বলবো এবার আমরা, প্রোটনের সংখ্যা বলবো পরমাণুর নিউক্লিয়াস
তাহলে নিউক্লিয়াস কি, নিউক্লিয়াস কি সেটাও আমি আসছি পরবর্তীকালে, আগে একটা সংজ্ঞাটা শুনে নাও। পরমাণু নিউক্লিয়াসে অবস্থিত ধনাত্মক আধানযুক্ত কণাগুলির নাম হলো প্রোটন, দিয়ে সংকেতটা লিখে দেবে এরকম। আর নিউট্রনের সংজ্ঞা কি লিখবে, পরমাণু নিউক্লিয়াসে আধানবিহীন, কেন আধান নেই দেখো, শূন্য হয়েছে আধান, নিচেরটা হচ্ছে আধান প্রকাশ করছে। তাহলে পরমাণু নিউক্লিয়াসে অবস্থিত আধানবিহীন কণাগুলির নাম হলো নিউট্রন। তাহলে প্রোটন আর নিউট্রন এই দুটি কণিকা পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত, আর এরা নিউক্লিয়াসের চারিদিকে ঘুরছে। তাহলে এটাই হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেলের ধারণা। তাহলে জন ডাল্টন পরমাণুবাদ সম্পর্কে যখন বলে গেছিলেন তখন নিউট্রন কণার কোনো অস্তিত্ব ছিল না, ঠিক আছে। তিনি তো পরমাণুকে অবিভাজ্যই বলে গেছিলেন, কিন্তু পরবর্তীকালে রাদারফোর্ড এসে প্রমাণ করলেন কি, যে না, নিউট্রন পরমাণু বিভাজ্য, অর্থাৎ পরমাণুকে তিনটি স্থায়ী কণিকা ভাঙা গেছে। এছাড়াও যে অস্থায়ী কণিকাগুলি ভাঙা গেছে, আমি আগের দিনই বলছিলাম, এটা হচ্ছে অস্থায়ী কণিকা পজিট্রন, মেসন, নিউট্রিনো, অ্যান্টিনিউট্রিনো, অ্যান্টিপ্রোটন, ঠিক আছে, হাইপারন, এগুলো হচ্ছে কি অস্থায়ী কণিকা। ওকে, মেসনের সংকেত হচ্ছে পাই, পাই অঙ্কের যে পাই হয় সেই পাই কণা। আর পজিট্রন হচ্ছে E+10, মনে থাকবে। তাহলে পজিট্রন, এগুলো সংকেতগুলো তোমরা জাস্ট পরবর্তীকালে আরও পড়বে, যদি তোমরা অ্যাটমিক ফিজিক্স বা অ্যাটমিক্স কেমিস্ট্রি নিয়ে পড়ো তোমরা, সেক্ষেত্রে আরও ভালো করে আছে এগুলো। আর সংমিশ্র কণা যেগুলো আছে, ডয়টেরন, আলফা কণা, বিটা কণা, এগুলো তোমাদের সংমিশ্র কণা হিসেবে আমি আগের দিন বলেছিলাম। তো ডয়টেরনের সংকেত তোমরা সবাই জানো মোটামুটি। ডয়টেরনের সংকেত ওই H12, আমরা যেটা জানি আর কি, ডয়টোরিয়াম যেটা হাইড্রোজেনের আইসোটোপ, H11, H12 আইসোটোপ কাকে বলে এগুলো আমি পরবর্তীকালে আসছি, কারণ এখন তোমরা এগুলো বুঝতে পারবে না বললে। আর আলফা কণা হচ্ছে মূলত যেটা বললাম হিলিয়াম কণার স্রোত, আর বিটা কণাও ইলেকট্রন কণারই স্রোত। বিটা কণার সংকেত আর ইলেকট্রন কণার সংকেত এক, E-10। তো এই তো গেল ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন সম্পর্কে প্রাথমিক ধারণা। তাহলে ইলেকট্রন আর প্রোটনের মধ্যে যে মূল সাদৃশ্যগুলো আছে, এই দুটি কণিকার মধ্যে যে মূল সাদৃশ্য লক্ষ্য করা যায়, কি হয়, ইলেকট্রন ও প্রোটন কি হয়, উভয় পরমাণুর মূল উপাদান কণিকা, তাই তো। কারণ দুটি পরমাণুর গঠনে মুখ্য ভূমিকা গ্রহণ করে, তার জন্য দুটোই হচ্ছে কি মূল উপাদান কণিকা। দুটি তড়িৎগ্রস্ত, চার্জ আছে, একটাতে পজিটিভ চার্জ, একটাতে নেগেটিভ চার্জ, কিন্তু আধানগ্রস্ত, দুটি আধানগ্রস্ত, নিউট্রাল কোনোটাই নয়। পরমাণুর মধ্যে সমসংখ্যক ইলেকট্রন ও প্রোটন থাকে। এই ব্যাপারটা আমি পরবর্তীকালে বোঝাবো যে পরমাণুর মধ্যে কেন ইলেকট্রন প্রোটন সমান অবস্থায় থাকে। কারণ পরমাণু এমনিতে কি হয়, নিস্তড়িত। পরমাণু যখন কোনো যৌগ গঠন করতে চায় তখন কি হয়, সে পজিটিভ বা নেগেটিভ ক্যারেক্টার লাভ করে তার প্রবণতা অনুযায়ী, সেই অনুযায়ী সে ধাতু ধর্ম লাভ করে এবং অধাতু ধর্ম লাভ করে, অধাতু ধর্ম লাভ করে। সেক্ষেত্রে এমনিতে কিন্তু পরমাণু নিস্তড়িত, কারণ তার মধ্যে সমসংখ্যক ইলেকট্রন ও প্রোটন থাকে। আর দুটি কণিকার আধানের পরিমাণও কিন্তু সমান। আধানের পরিমাণ কি হচ্ছে 4.8 × 10⁻10 ESC বা 1.6 × 10⁻19 কুলম। 602 লেখে অনেক সময়, 1.602 × 10⁻19 কুলম। এবার তোমাদের প্রশ্ন হতে পারে, স্যার তাহলে আধান যদি একটা নেগেটিভ হয় আর একটা পজিটিভ হয়, তাহলে আমরা দুটোকে একই কেন বলছি? এটা হচ্ছে ঋণাত্মক আধান, এটা হচ্ছে ধনাত্মক আধান। সেক্ষেত্রে আধানের পরিমাণটা আমরা ওইভাবেই একই সমপরিমাণ। এখানে একটা আছে মানে কি, এখানে একটা, এটা এখানে একটা নেগেটিভ চার্জ আছে, ওই জন্য মাইনাস দ্বারা চিহ্ন করছি, ঋণাত্মক চিহ্ন, শুধু তার ক্যারেক্টারটাকে ডিপেন্ড করে, ক্যারেক্টারটাকে প্রকাশ করে, ওই জন্য এখানে মাইনাস দিচ্ছি। আর এটা ধনাত্মক আধান বলে এটাকে প্লাস। এটা কিছু নয় মানে কি, এর পাশে কি আছে +1, এটা প্লাসটাকে আমরা লিখি না, ওই জন্য আমরা লিখি 1। আর কিছু নাই মানে এখানে প্লাস, আর এখানে মাইনাসটাকে ডিনোট করা হচ্ছে ঋণাত্মক আধান বলে, কিন্তু মানটা একই। ওকে, এটা পজিটিভ মান, এটা নেগেটিভ মান। আর যদি বলা হয় যে তড়িৎগ্রস্ত হওয়ার জন্য কি হয়, যেহেতু দুটোই তড়িৎগ্রস্ত, একটা হচ্ছে নেগেটিভ আধানগ্রস্ত, একটা হচ্ছে পজিটিভ আধানগ্রস্ত, ওই জন্য কি হয়, তড়িৎ ক্ষেত্র
আর বা চৌম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয়, তড়িৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয়, অর্থাৎ ডাইভার্টেড হয়ে যায়। অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড দ্বারা প্রভাবিত হয় ইলেকট্রন বা প্রোটন। বোঝা গেল? তাহলে এই তো গেল ইলেকট্রন আর প্রোটনের মধ্যে আমরা সাদৃশ্য দেখলাম, অর্থাৎ একই রকম যেগুলো বৈশিষ্ট্য আছে। আর প্রোটন আর নিউট্রনের মধ্যে সাদৃশ্য কী হবে? এই দুটোর মধ্যে কি সাদৃশ্য থাকতে পারে? একই রকমভাবে দুটোই পরমাণুর মূল উপাদান, তাই তো? আর প্রোটন ও নিউট্রন উভয়ই কী হয়? পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত। এই দুটো পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত। আর দুটির ব্যাসার্ধ সমান 1.2 × 10⁻13 সেন্টিমিটার। প্রোটনের ব্যাসার্ধ, নিউট্রনের ব্যাসার্ধ তাই। আর পরমাণুর ভর কি হয়? প্রোটন ও নিউট্রন সংখ্যার উপর নির্ভরশীল। এই পরমাণুর যে কোনো পরমাণুর ভর, অর্থাৎ যেটা বলছিলাম মাস নাম্বার, এইগুলো এই প্রোটন ও নিউট্রন সংখ্যার উপর ডিপেন্ড করছে, উভয়ের উপরই নির্ভরশীল। এবার প্রশ্ন হচ্ছে যে আমাদের এই প্রোটন, ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন, এই যে আমি বলছি প্রোটন ও নিউট্রন নিউক্লিয়াসের মধ্যে থাকে, তাহলে নিউক্লিয়াস কাকে বলে? পরমাণু যে ক্ষুদ্র স্থানে উহার সমস্ত ভর সংস্থাপিত, পরমাণুর অতি ক্ষুদ্র স্থানে উহার সমস্ত ভর, যে ক্ষুদ্র স্থানে উহার সমস্ত ভর সংস্থাপিত থাকে তাকে ওই পরমাণুর নিউক্লিয়াস বলা হয়। অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যেই পরমাণুর প্রায় সমস্ত ভর সংস্থাপিত থাকে। মনে থাকবে? তাহলে এখন প্রশ্ন হচ্ছে ইলেকট্রনের ভর কত? ইলেকট্রনের ভর হচ্ছে, দেখো কত কম, ওই জন্য আমরা নগণ্য ধরছি, 9.11 × 10⁻⁻, কত হবে? 28 এটা গ্রামে। যদি আমরা কেজিতে করি -31 হয়ে যাবে, 10⁻31 কেজি। তাহলে -31 মানে কি? বাই 10-এর পর এখানে শূন্য বসবে, তাহলে 0.0000 যাবে। ওই জন্যই আমরা এখানে কি লিখছি? ভরটাকে শূন্যই ধরে নিচ্ছি চিহ্ন লেখার সময়। মনে থাকবে? আর প্রোটনের ভর হচ্ছে, দেখো প্রোটনের ভর 1.6725 ইন্টু 10⁻, কত হবে? -24 গ্রাম। মনে থাকবে? 1.6725 ইন্টু 10⁻24 গ্রাম। একই রকমভাবে যদি আমরা কেজি করি, এটা কী হবে? -27 হবে, -27 কেজি। আর এক্ষেত্রে আমি যেটা বলেছিলাম নিউটনের সামান্য একটু বেশি, দেখো ওই জন্য প্রায় একই ধরা হচ্ছে, দুটোই এক, সেম চিহ্ন লেখার সময়। এটার মানটা কত দেখো? 1.6750 × 10⁻24 গ্রাম। কাছাকাছি, প্রোটনের ভরেরই কাছাকাছি নিউটনের ভর, প্রায় কাছাকাছি। এটা 25, এটা 50, একটু বেশি। আগে আমি সংজ্ঞাতে বলেছিলাম। তাহলে এইগুলো আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে এই যে আমরা বৈশিষ্ট্যগুলো পড়লাম, এই বৈশিষ্ট্য থেকে আমরা কিছু পার্থক্য পেলাম, ওকে, এবং সাদৃশ্য বৈসাদৃশ্য সবগুলি পেলাম। তাহলে এগুলো আমরা জানলাম আজকে। আর আরেকটি জিনিস তোমাদেরকে জানতে হবে, তাহলে আধান বিষয়টি কি, অর্থাৎ চার্জ। আমি যেটা বলছি এইগুলো, নিউটনের চার্জ কত? 0, প্রোটনের +1, ইলেকট্রনের -1। চার্জ কাকে বলে? তাহলে আমরা এই যে বিজ্ঞানী মিলিকান বলে একজন বিজ্ঞানী ছিলেন, তিনি কি করেন? ইলেকট্রনের তড়িৎ আধান নির্ণয় করেছিলেন। ইলেকট্রনের ঋণাত্মক তড়িৎ আধানের মান সবচেয়ে কম। কোনো ঋণাত্মক তড়িৎ আধানযুক্ত কণার তড়িৎ পরিমাণ ইলেকট্রন আধানের পূর্ণ সংখ্যার গুণিতক, তাই একে তড়িতের ক্ষুদ্রতম একক হিসেবে ধরা হয়। অর্থাৎ এই তড়িৎ আধানটা হচ্ছে তড়িতের ক্ষুদ্রতম একক, ইলেকট্রনের আধানের পূর্ণ সংখ্যার গুণিতক, ঋণাত্মক আধান। ওকে, তাহলে আধান আমরা এরপরে আসছি। আধান কি আর রাদারফোর্ডের পরমাণু মডেল।
তোমরা লক্ষ্য করো, এটা আমি মুছে দিচ্ছি। ছাত্ররা, যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব তোমাদের বলছিলাম, সেটা হচ্ছে বৈদ্যুতিক আধান বা আধান। তো আমি দেখো একটি ছবি এঁকেছি। এক্ষেত্রে পজিটিভ আর একটা নেগেটিভ কণা পরস্পরের কাছাকাছি আসাতে সেখানে দেখো একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হয়েছে, এবং পজিটিভ কণাগুলি কি করছে, নেগেটিভ কণার দিকে সবসময় আকর্ষিত করে, নেগেটিভ কণা পজিটিভ কণাকে আকর্ষণ করে, তাই তো? তো দেখো নেগেটিভ পজিটিভ থেকে নেগেটিভ দিকে যে মইটিতে যাচ্ছে, দেখো আধান অর্থাৎ তড়িৎ আধান একে অপরকে কি হচ্ছে, নিউট্রালাইজ করছে, এবং সেক্ষেত্রে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হয়েছে। ঠিক আছে, তড়িৎ ক্ষেত্র তৈরি হয়েছে। তো এখন আধান বা বৈদ্যুতিক আধান বলতে কি বোঝায়? তো বৈদ্যুতিক আধান বলতে কোনো বস্তুর একটি মৌলিক ধর্মকে বোঝায়, যার মাধ্যমে বৈদ্যুতিক ক্ষেত্রের সাথে বস্তুটির ক্রিয়া ও প্রতিক্রিয়া পরিমাপ করা যায়। আবার বলছি, দেখো বৈদ্যুতিক আধান বলতে কোনো বস্তুর একটি মৌলিক ধর্মকে বোঝায়। অর্থাৎ মৌলিক ধর্ম মানে এই যে ধর্মটা আর কোনো ধর্ম থেকে আসেনি, এটা স্বীয় ধর্ম এবং এটাই প্রাথমিক। মৌলিক ধর্মকে বোঝায় যার মাধ্যমে বৈদ্যুতিক ক্ষেত্রের সাথে বস্তুটি ক্রিয়া প্রতিক্রিয়া পরিমাপ করা যায়। বৈদ্যুতিক যে ক্ষেত্র হচ্ছে তার মধ্যে ক্রিয়া বা প্রতিক্রিয়া, অর্থাৎ আমরা যে আধান, তড়িৎগ্রস্ত আধান যেটা বলছি, এটা তো পজিটিভ, এটা নেগেটিভ। এই পজিটিভ আধান কীরকমভাবে কাজ করবে বা প্রভাব বিস্তার করবে তার ধর্ম অনুযায়ী করে, ক্রিয়া বা প্রতিক্রিয়া করে। ঠিক নেগেটিভ আধানও তার ধর্ম অনুযায়ী ক্রিয়া বা প্রতিক্রিয়া করবে। তাহলে আধান মূলত কী হচ্ছে, অতি পারমাণবিক কণা। এই অতি পারমাণবিক কণা কোনগুলো? প্রোটন, ইলেকট্রন আর নিউট্রন, পরমাণুর গঠনের মূল যে স্থায়ী কণিকা। অতি পারমাণবিক কণার একটি ধর্ম, যা ওই কণার কি করে, তড়িৎ চুম্বকীয় সম্পর্ক নিয়ন্ত্রণ করে। তড়িৎ চুম্বকীয় সম্পর্ক নিয়ন্ত্রণ করে। আর এই গোটা ফিল্ডটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র একটা। এই বলয়ের মধ্যে যখনই কোনো নেগেটিভ কণা আসবে কি করবে, আকর্ষিত হবে এর দ্বারা। যখনই কোনো পজিটিভ কণা আসবে দূরে চলে যাবে। ঠিক একই রকমভাবে এর কাছাকাছি যখন নেগেটিভ আসবে তখন কি করবে, দূরে চলে যাবে। কিন্তু পজিটিভ এলে কী হবে, আকর্ষিত হবে। তাহলে তড়িৎ চুম্বকীয় সম্পর্ক নিয়ন্ত্রণ করছে। এক কথায় যে আমরা বলি না যে আকর্ষণের পূর্বে আবেশ হয়, ঠিক একই রকম ঘটনা এখানে। অর্থাৎ আবেশ সৃষ্টি হচ্ছে আগে, তারপরে আকর্ষণ। তাহলে এক কথায় পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণাসমূহের মৌলিক ও বৈশিষ্ট্যমূলক ধর্মকে আধান বা চার্জ বলে। আর একবার আমি সংজ্ঞাটা বলছি। তাহলে বৈদ্যুতিক আধান বলতে কি বললাম, কোনো বস্তুর একটি মৌলিক ধর্মকে বোঝায় যার মাধ্যমে বৈদ্যুতিক ক্ষেত্রের সাথে বস্তুটির ক্রিয়া ও প্রতিক্রিয়া পরিমাপ করা যায়। আর কি বলবে, আধান মূলত অতি পারমাণবিক কণার একটি ধর্ম, এর সঙ্গে অ্যাড করে দেবে। আধান মূলত অতি পারমাণবিক কণার একটি ধর্ম, যা ওই কণার তড়িৎ চুম্বকীয় সম্পর্ক নিয়ন্ত্রণ করে। এক কথায় পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণাসমূহের মৌলিক ও বৈশিষ্ট্যমূলক ধর্মকে আধান বা চার্জ বলে। তাহলে এখন বৈদ্যুতিক আধান দ্বারা আহিত বস্তু কি হয় বা পদার্থ তড়িৎচুম্বকীয় ক্ষেত্র দ্বারা প্রভাবিত হচ্ছে এবং নিজেও তড়িৎচুম্বকীয় ক্ষেত্র উৎপন্ন করছে। দেখো তড়িৎচুম্বকীয় ক্ষেত্র পজিটিভ ও নেগেটিভ আধান দ্বারা সৃষ্ট। তাহলে আধান হলো কি, সাধারণত একটা ফিজিক্যাল বলতে পারো বা ভৌত গুণ। ওকে, তো ফিজিক্যাল একটা গুণ বলতে পারো বা ভৌত গুণ, যা কোনো তড়িৎচুম্বকীয় ক্ষেত্রে স্থাপন করা হলে কি হবে, শক্তি অনুভব করে। এটা তো একটা শক্তি, এই যে আকর্ষণ করছে এটা তো একটা আকর্ষণ বল, একটা ফোর্স, সেই শক্তি অনুভব করে। এই তাহলে আধান এই আধান কয় প্রকারের হয়? পজিটিভ চার্জ সেটা হচ্ছে ধনাত্মক আধান, আর এটা হচ্ছে ঋণাত্মক আধান, এটা হচ্ছে ঋণাত্মক আধান। তাহলে ধনাত্মক আর ঋণাত্মক আধান এই দুই প্রকার আধান হয়। সমধর্মী আধান যদি হয়, আমি আগেই বললাম এখানে যদি একটা পজিটিভ চার্জ আসে অপোজ হয়ে যাবে। তো সমধর্মী আধান পরস্পরকে কী করে, বিকর্ষণ করে। তাহলে সমধর্মী আধান এখানে লিখি আমরা পরস্পরকে বিকর্ষণ করে। ঠিক আছে, সমধর্মী আধান পরস্পরকে কি করে,
বিকর্ষণ করে। ঠিক একই রকমভাবে যদি বিপরীতধর্মী আধান হয় তাহলে দেখো পরস্পরকে আকর্ষণ করছে, পজিটিভ নেগেটিভ দিকে যাচ্ছে। ওকে, পজিটিভ নেগেটিভ দিকে যাচ্ছে। এবার যদি আমরা পরস্পর যদি দুটো সমান একই পরিমাণ যদি থাকে, যেমন পরমাণু নিউক্লিয়াসের ক্ষেত্রে সমধর্মী বলো বা বিপরীতধর্মী বলো, এই বিপরীতধর্মী পরস্পর আধান যদি পরস্পরের সমান হয় সংখ্যায়, অর্থাৎ পজিটিভ যতগুলো ততগুলো নেগেটিভ হয়, তাহলে সেক্ষেত্রে কি হয়, নিরপেক্ষ আধান বলা হয়, যেটা নিউট্রাল বলি আমরা। ঠিক আছে, তাহলে এখন এই যে 3 ধরনের আধান সৃষ্টি হলো, মূলত 2 ধরনের, একটা হচ্ছে কি পজিটিভ আর নেগেটিভ, বা পজিটিভ নেগেটিভ সমান হলে সেটা নিউট্রাল হচ্ছে। তো ওটা তো কোনো আধান নয় অ্যাকচুয়ালি। তো উৎপত্তিটা কীভাবে হচ্ছে? উৎপত্তিটা হয় যে ঘর্ষণের ফলে কি হয়, এক বস্তু থেকে অন্য বস্তুতে ইলেকট্রন স্থানান্তরিত হয়, তখন বস্তুসমূহ কি হয়, তড়িতায়িত হয়ে যায়। এছাড়াও পোলারাইজেশনের ফলে হয় প্রয়োজন ধ্রুবীয়তা। ধরো এখানে পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ, এটার আগে যদি এটা ধরো একটা, আমি উদাহরণ দিচ্ছি, এ বি, সেক্ষেত্রে এ বি পরস্পর সমানও হতে পারে, এ বি আলাদাও হতে পারে। তাহলে এ প্লাস ক্যারেক্টার লাভ করলো, বি মাইনাস ক্যারেক্টার লাভ করলো। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে পজিটিভ আধান, এটা হচ্ছে নেগেটিভ আধান, পরস্পরে এসে কাছাকাছি, তাহলে এইটা হচ্ছে পোলারিটি লাভ করলো। তার আগে যখন এটা ছিল না তখন এটা ডবল বন্ড হিসেবে ছিল। তাহলে এখন এইদিকে যদি অ্যারোটা দিয়ে আমি, অর্থাৎ এ একটা ইলেকট্রন দিল তাকে, এটা মানে হচ্ছে দুটো, এটা হচ্ছে বন্ড বলা হয়, তোমরা পরবর্তীকালে পড়বে গেলো, একটা বন্ড সমান হচ্ছে দুটো ইলেকট্রন, মনে থাকবে। ওকে, তাহলে এই যখন ইলেকট্রনটা দিল তখন এর কাছে কী হলো, একটা ইলেকট্রন কম হয়ে গেল। তাহলে কম হওয়া মানে পজিটিভ হয়ে যাওয়া, আর বেশি হয়ে যাওয়া মানে নেগেটিভ হয়ে যাওয়া। তাহলে এটাকে হচ্ছে পোলারিটি সৃষ্টি হওয়া। ওকে, অর্থাৎ এখানে ধ্রুবীয়তার সৃষ্টি হয়েছে। এই ধ্রুবীয়তার সৃষ্টি হওয়া মানে এখানে একটা আধান বেশি আছে, ওই জন্য ইলেকট্রন বেশি, আধান মাইনাস হয়ে গেছে, এখানে একটা চার্জ কম আছে, ওই জন্য পজিটিভ হয়ে গেছে, ইলেকট্রো পজিটিভ, অর্থাৎ ইলেকট্রন এখানে কম আছে। আর ইলেকট্রন নেগেটিভ মানে কি, ইলেকট্রন বেশি আছে, মনে থাকবে। তাহলে এটা হচ্ছে ইলেকট্রো পজিটিভ আর এটা হচ্ছে ইলেকট্রন নেগেটিভ। তার তড়িৎ ধনাত্মকতা, তড়িৎ ঋণাত্মকতা, এভাবেই টার্মটা এসছে। তাহলে আজকে আমরা আধান সম্পর্কে পড়লাম। আগামীকাল তোমাদের আমি রাদারফোর্ডের পরমাণু মডেল নিয়ে আলোচনা করব বিস্তারিতভাবে। আজকে ক্লাস তোমাদের এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সাবধানে থেকো।